দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই জানব সংবাদ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ভারত সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। 24 ঘন্টাও চালু হয়নি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন, সব ইউনিট বন্ধ। বিদ্যালয় থেকে ফেরার পথে মাঝ নদীতে নৌকা ডুবে 2 বান্ধবীর মৃত্যু। যে খালের কারণে নোয়াখালীর 2 উপজেলার বন্যার পানি সরছে না। 300টি ছড়রা গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় ছটফট করছেন মজিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। ভারত সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সহ সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় শিক্ষার্থীবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল সন্ধ্যা 7:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ফেলানী থেকে স্বর্ণাদাস সীমান্তে আর কতলাস, দিল্লির দাদাগিরি মানি না মানব না, দিল্লির আগ্রাসন জনগণ রুখে দাও, জালো রে জালো আগুন জালো, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন প্রভৃতি স্লোগান দেন। সমাবেশে বক্তারা সীমান্তে লাগাতার হত্যা, সময় অসময়ে বাঁধ খুলে দেশে আকস্মিক বন্যা সৃষ্টি এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানান। এসব অন্যায়ের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য আহ্বান জানান তারা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ও দর্শন বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী ফুয়াদ রাতুল বলেন, পৃথিবীর কোনো সভ্য দেশ নিরস্ত্র নিরপরাধ মানুষকে সরাসরি গুলি করার নির্দেশ দিতে পারে না, কিন্তু ভারত সেটা দীর্ঘদিন ধরে করে আসছে। এটি মানবাধিকার লঙ্ঘন। এই নিপীড়নকারী দেশের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হোক। বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ খান বলেন, ফেলানী থেকে শুরু করে সীমান্তে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সবকটির সুষ্ঠু বিচার করতে হবে, আর একটি লাশও আমরা সীমান্তে দেখতে চাই না। হিন্দু মুসলমান নয়, এখানে যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তাদের ভূমিকার ব্যর্থতার জায়গায় আমরা প্রশ্ন করতে চাই। বাংলা বিভাগের শিক্ষার্থী অনুপম রায় বলেন, জয়ন্ত নামের 15 বছরের একজন কিশোরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে ভারতীয় সন্ত্রাসীরা। এই দৃশ্য আজ নতুন নয়, এর আগেও ফেলানী হত্যা করে কাঁটাতালে ঝুলিয়ে রেখেছিল, কিন্তু এসবের কোনো বিচার হয়নি। বর্তমান সরকারকে ভারতীয় আগ্রাসন রুখে দিতে সোচ্চার হতে হবে। সংক্ষিপ্ত সমাবেশটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন। এ সময় বিভিন্ন শিক্ষার্থী ও ইনস্টিটিউটের অন্তত 20 জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 24 ঘন্টাও চালু হয়নি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন, সব ইউনিট বন্ধ। দিনাজপুরের পার্বতীপুরে 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এখনও সচল হয়নি। প্রায় 24 ঘন্টা পুরোপুরিভাবে বন্ধ আছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের উৎপাদন। গতকাল সোমবার সকাল 9টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে 3য় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে থেকে অন্য 2টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। বিদ্যুৎ কেন্দ্রে সংশ্লিষ্টরা কর্মকর্তারা জানান, অয়েল পাম্প টারবাইন জেনারেল নষ্ট হয়ে যাওয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের 3য় ইউনিটটি ফের বন্ধ হয়ে যায়। এর মাত্র 4 দিন আগে 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই ইউনিটের উৎপাদন শুরু হয়েছিল। এই ইউনিট চালু রাখতে দৈনিক প্রায় 2300 টন কয়লা প্রয়োজন হয়। ইউনিটটি দীর্ঘ 36 দিন পর 6 সেপ্টেম্বর যান্ত্রিক সমস্যা সমাধান করে উৎপাদন শুরু হয়েছিল। সেই সঙ্গে ওই দিন রাত 9:15টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিট সংস্কার কাজের জন্য 1 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়। 1 নম্বর ইউনিট 125 মেগাওয়াট ক্ষমতার হলেও উৎপাদিত হতো মাত্র 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ, আর 2 নম্বর ইউনিট 125 মেগাওয়াট ক্ষমতার সম্পন্ন হলেও 65 থেকে 70 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো। তাপবিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিট উৎপাদনের জন্য দৈনিক প্রায় 5200 টন কয়লার প্রয়োজন হয়। বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ডে প্রায় 2 লাখ টন কয়লা মজুত আছে। 3টি ইউনিট একসঙ্গে কখনোই চালানো হয়নি। বড়পুকুরিয়া কয়লা খনি সরবরাহ করা কয়লার উপর নির্ভর করে তাপবিদ্যুৎ কেন্দ্রটি। এই প্রথম বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিট বন্ধ হয়েছে। ফলে পার্বতীপুর উপজেলা সহ উত্তরাঞ্চলের 8 উপজেলা ব্যাপকভাবে লোডশেডিংয়ের কবলে পড়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, 2022 সালের অক্টোবর 3 নম্বর ইউনিটের অয়েল পাম্প
টারবাইন জেনারেল নষ্ট হয়ে যায়। গতকাল সকালে রিজার্ভে থাকা অপর অয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ায় তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়, কিন্তু চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানটি একাধিক চিঠি চালাচালি করেও সাড়া পাওয়া যায়নি। চীন থেকে অয়েল পাম্প টারবাইন জেনারেল এলেই ইউনিটটি চালু করা সম্ভব হবে। 1634 কোটি টাকা ব্যয়ে 2006 সালে চীনা কারিগরি সহায়তায় দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির পাশে তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়। প্রত্যাশা ছিল এর মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মিটবে, সেই সঙ্গে শিল্প কারখানা ও কৃষিখাতের বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে উন্নীত হবে। বিদ্যালয় থেকে ফেরার পথে মাঝ নদীতে নৌকা ডুবে দুই বান্ধবীর মৃত্যু। দুজনের নামই সামিয়া আক্তার, পড়তো একই বিদ্যালয়ের একই শ্রেণীতে। গতকাল সোমবার একসঙ্গে বিদ্যালয়ে এসেছিল দুই বান্ধবী। ছুটির পর একসঙ্গে বাড়িতে ফিরছিল। পথে মাঝ নদীতে খেয়া পারাপারের সময় নৌকা ডুবে দুই বান্ধবীর মৃত্যু হয়েছে। ওই দুই বান্ধবী কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। গতকাল বিকেলে উপজেলার কানাই সাহা ঘাট সংলগ্ন তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিক্ষার্থী হল পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়া গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফার মেয়ে সামিয়া আক্তার 12 এবং একই গ্রামে মোহাম্মদ মুসা মিয়ার মেয়ে সামিয়া আক্তার বয়স 13। স্থানীয়রা বলেন, ছাত্রীরা প্রতিদিনই খেয়া নৌকায় নদী পার হয়ে বিদ্যালয়ে আসে, আবার ছুটির পর একইভাবে নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরে যায়। প্রতিদিনের মতো গতকালও 20 থেকে 25 জন শিক্ষার্থী খেয়া নৌকায় করে বাড়ি ফিরছিল। মাঝ নদীতে নৌকা ডুবে যায়। অন্যরা তীরে উঠতে পারলেও দুই সামিয়ার মৃত্যু হয়। যে খালের কারণে নোয়াখালীর দুই উপজেলার বন্যার পানি সরছে না। কোথাও সবুজ নেপিয়ার ঘাস, কোথাও কচু গাছের জঙ্গল, আবার কোথাও কচুরিপানা। দেখলেই মনে হবে ফসলের ক্ষেত, তবে ক্ষেত কিংবা চাষের জমি নয়। ফেনী নোয়াখালী সড়ক সংলগ্ন খাল এটি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী থেকে পাশের সেনবাগ উপজেলার সেবারহাট এলাকা পর্যন্ত এই খালের বিস্তৃতি। খালটি ভরাট হয়ে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার বড় একটি অংশের জলবদ্ধতা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তাই এ নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন এলাকার বাসিন্দারা। সরেজমিনে খালের 15 কিলোমিটার এলাকা ঘুরে দেখা যায়। ফেনী নোয়াখালী মহাসড়ক ঘেঁষে বয়ে যাওয়া খালটির বেশিরভাগ অংশই ঝোপ জঙ্গলে ছেয়ে আছে। সেই সঙ্গে রয়েছে বাজারের আশেপাশের বাসাবাড়ির ময়লা আবর্জনা, পলিথিন সহ বিভিন্ন বর্জ্য। এসব কারণে খালটি দিয়ে পানির প্রবাহ নেই বললেই চলে। পানি সরতে না পেরে খালের আশেপাশের বাড়িসহ পাশের গ্রামগুলোর অনেক বাড়ি, সড়ক এখনও বন্যার পানিতে ডুবে আছে। খালটি চৌমোহনী থেকে সেবারহাট এলাকা পর্যন্ত অংশে সম্প্রতি বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ও রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদের উদ্যোগে ময়লা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু কিছু এলাকার কচুরিপানা সহ অন্যান্য বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে, কিন্তু চৌমোহনীর মদনমোহন উচ্চ বিদ্যালয়ের পাশে থাকা কালাপোল এলাকা পর্যন্ত খালের অপর অংশটি ময়লা আবর্জনায় ভরট হয়ে থাকায় পানি সরছে না। এতে জলাবদ্ধতার কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না, মানুষজনের দুর্ভোগও কমছে না। খালের আশেপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, খাল দিয়ে পানির প্রবাহ ঠিক না থাকার কারণে আশেপাশের গ্রামগুলোতে বন্যার পানি স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি করছে। এতে বন্যার ময়লা আবর্জনা জমে থাকায় পানিগুলো দিন দিন দুর্গন্ধময়, নোংরা হয়ে উঠেছে। ফলে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, জ্বর, খোসপসা, চুলকানি সহ পানিবাহিত নানা রোগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় বেসরকারি হাসপাতালগুলোতে এখন প্রতিদিনই পানিবাহিত রোগে আক্রান্ত রোগে বাড়ছে বলে জানা যায়। কথা হয় চৌমোহনী পৌরসভার হাজিপুর এলাকার বাসিন্দা শাহাব উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ময়লা আবর্জনায় ভরে গেছে পুরো খাল, অথচ এই খালে একসময় পণ্যবাহী বড় বড় নৌকা ভিড়ত, মানুষ যাতায়াত করত। বর্ষার মৌসুমে খালে মাছ শিকারের ধুম পড়ত। এখন সব কিছুই অতীত। খালের পানি এখন দুর্গন্ধময়। বন্যার পানি এখন এই এলাকার স্থায়ী জলবদ্ধতায় রূপ নিয়েছে। এতে এলাকায় ডায়রিয়া, জ্বর সহ বিভিন্ন রোগব্যাধি দেখা দিয়েছে। এছাড়া দীর্ঘস্থায়ী জলবদ্ধতার কারণে যেসব ঘরের ভিটা পাকা নয়, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। চৌমোহনী পৌরসভার করিমপুর এলাকার সড়কে জমে থাকা ময়লা আবর্জনায় একাকার বন্যার পানি মারিয়ে বাজারে যাচ্ছিলেন গৃহিণী সালমা আক্তার। তিনি বলেন, শুধু সড়কেই নয়, এখনও তার বাড়িতে বন্যার পানি রয়ে গেছে। পানি জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, বাড়িটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। সালমা আক্তার বলেন, 12 দিন আশ্রয় কেন্দ্রে ছিলেন, 3 দিন আগে বাড়ি ফিরেছেন।
ময়লা আবর্জনার কারণে ঘরে ঢোকারও অবস্থা নেই। অনেক কষ্টে ঘর খানিকটা পরিষ্কার করলেও বাইরে পা ফেলতেই ময়লা পানি, এতে কষ্টের শেষ নেই। একই এলাকার আরেক বাসিন্দা মোস্তফা খান বলেন, খাল পরিষ্কার করে কি হবে, বড়জোর 1 মাস 2 মাস, এরপর আবার ব্যবসায়ী ও আশেপাশের বাসাবাড়ির বাসিন্দারা ময়লা ফেলে তা ভরাট করে ফেলবেন। এসব বিষয়ে সবার সম্মিলিত প্রচেষ্টা এবং খালের পানি প্রবাহ ঠিক রাখার সর্বসম্মত সিদ্ধান্ত থাকতে হবে। খালে ময়লা আবর্জনা ফেললে ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কঠোর হতে হবে, না হয় খাল পরিষ্কারে সুফল পাওয়া যাবে না। বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, চৌমোহনী খালগুলোতে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলার কারণে ভরাট হয়ে গেছে, এতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, পানি নামছে না। উদ্ভূত পরিস্থিতিতে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে যত দ্রুত সম্ভব খাল পরিষ্কার করে পানির প্রবাহ বাড়ানোর চেষ্টা করছেন। তবে এই দুর্যোগ থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে হলে চৌমোহনী শহরের এবং আশেপাশের খালগুলো খননের উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে লক্ষ্মীপুরের রহমতখালী খালকেও খননের আওতায় আনতে হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমির ফয়সাল বলেন, বেগমগঞ্জ সহ আশেপাশের উপজেলার পানি নামার যে মাধ্যম বেগমগঞ্জ লক্ষ্মীপুর খাল ও চৌমোহনী সেনবাগ খাল তা পুরোটা ময়লা আবর্জনায় ভরাট হয়ে আছে। পরিষ্কারের পাশাপাশি ওই খালটি লক্ষ্মীপুর পর্যন্ত পুরো খননের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ওই খালের সঙ্গে সংযোগ স্থাপনকারী অন্যান্য খালেরও সংস্কারের উদ্যোগ নিতে হবে। 300টি ছড়রাগুলি শরীরে নিয়ে যন্ত্রণায় ছটফট করছেন মজিদ। শরীরে অন্তত 300টি ছড়রাগুলির চিহ্ন। গুলিগুলো শরীরের ভেতরে চামড়ার নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব গুলির যন্ত্রণায় ছটফট করে দিনানিপাত করছেন আব্দুল মজিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। গত 4 আগস্ট বিকেলে বগুড়ার শেরপুর থানার সামনে পুলিশের গুলিতে তিনি আহত হন। তার শরীর থেকে 14টি ছড়রাগুলি অস্ত্রোপচার করে বের করা হলেও বাকিগুলো রয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ছড়রাগুলিতে আব্দুল মজিদের শরীরে বাঁ পাশে অবশ হয়ে গেছে। এখন জরুরি ভিত্তিতে তার উন্নত চিকিৎসার প্রয়োজন। তবে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সামর্থ্য মজিদের পরিবারের নেই। মজিদ আগে দিনমজুরি করে চলতেন। শারীরিক অবস্থার কারণে এখন সে কাজও করতে পারছেন না। শেরপুর পৌর শহরে খেজুরতলা এলাকায় 2 পক্ষের একটি টিন শেড ভাড়া বাড়িতে আব্দুল মজিদের পরিবার বসবাস করে। তার মা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত। বড় ভাই রাকিব শেখ দৈনিক মজুরি ভিত্তিক লেদ মিস্ত্রি। পরিবারটিতে আর আছে রাকিবের স্ত্রী। রাকিব শেখ বলেন, তার দিনমজুর পরিবার, নিজস্ব জমি বাড়ি নেই। 2 ভাই সারাদিন পরিশ্রম করে যে টাকা আয় করেন সেই টাকা দিয়ে সংসার চালান। ছোট ভাই মজিদ আহত থাকায় তার উপার্জন বন্ধ হয়ে গেছে। মজিদের চিকিৎসার জন্য নিজেদের গচ্ছিত কয়েক হাজার টাকা সঙ্গে আত্মীয় স্বজনের কাছ থেকে অন্তত আরও 40,000 টাকা ধার দেনা করে এ পর্যন্ত চিকিৎসা করিয়েছেন। সরকারিভাবে সহযোগিতা ছাড়া তার ভাইকে হয়তো বাঁচানো সম্ভব হবে না। আহত আব্দুল মজিদ বলেন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে ছিলেন। 4 আগস্ট বেলা 3টায় তাদের একটি মিছিল থানার সামনে দিয়ে যাওয়ার সময় থানার ভেতর থেকে শটগানের গুলি ছোড়া হয়। সেই গুলিতে তার সামনে এক যুবক আহত হয়ে সড়কের উপর পড়ে যান। তিনি সেই যুবককে উদ্ধার করতে গেলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তার শরীরের পেছনে কোমর থেকে পিঠ পর্যন্ত গুলিবিদ্ধ হয়। তিনি সড়কে পড়ে যান। অন্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স